জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট বিষয়। উনি রেজিগনেশন না দিলেও কিছু যায় আসে না, বরং দিলে খানিকটা সম্মান পেতেন, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা ওর নেই, তাই তিনি নিজেকে নিজে অসম্মানিত করলেন। যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি এখন উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হতে চলেছে, বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বাংলায় যে ঝড়, গেরুয়া ঝড়, পদ্ম ঝড়, তাতে আপনারা দেখেছেন মানুষের কতটা স্বতঃস্ফূর্ততা। আমি ভোটের দিন আমার কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলাম যে এই কেন্দ্রে আমি 25 থেকে 30-এ জিতবো। মন্ত্রিসভা আগে হোক, হবে কি হবে আমি জানি না। পার্টি আমাকে টিকিট দিয়েছিল এটা এমএলএ এর জন্য, আমি এমএলএ জিতে পার্টিকে দিয়েছি। 2026 সালে মমতা ব্যানার্জি যেভাবে হেরে গেল সেইটা যেন একটা ইতিহাস। তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরে রেজিগনেশন নাকি দেবে না। আর এ বিষয় নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে, সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়াও বন্ধুরা, কেই বা হতে চলেছে 2026 সালে পশ্চিমবঙ্গ মন্ত্রী। আর আজকের এই ভিডিওটা আপনারা দেখলে জানতে পারবেন এই সর্বপ্রথম বাংলায় বিজেপি কি পরিবর্তন আনতে চাচ্ছে। তো চলুন সরাসরি আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। উনি রেজিগনেশন না দিলেও কিছু যায় আসে না, বরং দিলে খানিকটা সম্মান পেতেন, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা ওর নেই, তাই তিনি নিজেকে নিজে অসম্মানিত করলেন। আজকে ওর যে প্রেস কনফারেন্সে যে কথা বলেছেন, এটা হচ্ছে সরাসরি যে আমার রাজনৈতিক জীবনে নীতি বলে কিছু নেই, নৈতিকতা বলে কিছু নেই। আমার রাজনৈতিক জীবনে আছে জোর, জুলুম, গলাবাজি। 100টা কেন্দ্রে আমাদের জোর করে হারানো হয়েছে। সিপিএম এর শয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে, একটা কেন, শয়ে। এই যে অরূপের যে অফিসটা আমরা দেখলাম ভাঙাচোরা হচ্ছে, ওই অফিসটা সিপিআইএম এর অফিস অরূপ জোর করে দখল করেছে। হচ্ছে না, সব মানুষের মধ্যে নীতিবোধ থাকে না। নীতি নৈতিকতা বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানটা রাজনৈতিক ইতিহাসে অনৈতিকতার মধ্য থেকে, যার ফলে লক্ষ্য করে দেখবেন যে ধারাবাহিকভাবে ওর রাজনৈতিক জীবনে উনি সবসময় মিথ্যা, গায়ের জোয়ারি এবং অনৈতিকতার উপর দাঁড়িয়ে চিৎকার করেছেন। এখন মিডিয়া সমর্থন পেয়ে খুব উল্লসিত ছিলেন যে উনি যাই করুন না কেন মিডিয়া আসলে উনি হইচই করবে, দেখাবে। ভারতবর্ষের সংবিধান এবং সংবিধানজাত যে আইন, সে আইনে বলা আছে 5 বছর পর পর জনগণের রায়ে নির্বাচিত হবে, সময়সীমা 5 বছর। তার আগে যখন জনগণের সমর্থন নেই বলে প্রমাণ হচ্ছে, তখন নৈতিকভাবেই প্রত্যেকে গিয়ে বলে যে আমি আর দায়িত্ব নিতে চাই না, কেন আমার প্রতি সমর্থন নেই। এটা আবারও বলি সৌজন্য এবং নৈতিকতার বিষয়। উনি রেজিগনেশন না দিলেও কিছু যায় আসে না, বরং দিলে খানিকটা সম্মান পেতেন, কিন্তু সেই সম্মান পাওয়ার যোগ্যতা ওর নেই, তাই তিনি নিজেকে নিজে অসম্মানিত করলেন। যার চিন্তা চেতনাটাই গড়ে উঠেছে অনৈতিকতার উপর দাঁড়িয়ে, তিনি কখনোই নীতিবোধকে প্রশ্রয় দিতে পারেন না, মান্যতা দিতে পারেন না। আজকে ওর যে প্রেস কনফারেন্সে যে কথা বলেছেন, এটা হচ্ছে সরাসরি যে আমার রাজনৈতিক জীবনে নীতি বলে কিছু নেই, নৈতিকতা বলে কিছু নেই। আমার রাজনৈতিক জীবনে আছে জোর, জুলুম, গলাবাজি। 100টা কেন্দ্রে আমাদের জোর করে হারানো হয়েছে। এ কথা বলার অর্থটা কি? উনি 100টা কেন্দ্রের লিস্ট দিয়েছেন, কোন 100টা কেন্দ্রে সেখানকার প্রার্থীরা তারা আপত্তি দাখিল করেছেন নির্বাচন গণনার সময়, যে আমরা মনে করছি নির্বাচনে অসুবিধা হয়েছে। একটি কেন্দ্রের তো প্রার্থী তিনি পুনর্গণনা চেয়েছিলেন, সেখানে পুনর্গণনা হয়েছে ভোট ঘোষণার পরেও। সেটাই তো পদ্ধতি। সেটা না করে বেরিয়ে এসে কান্নাকাটি, আমাকে ধাক্কা মেরেছে, আমাকে লাথি মেরেছে, এটা কোনো দায়িত্বশীল মানুষের মন্তব্য হলো? আসলে উনি একেবারে লুম্পেন কালচারে নিজেকে লালন পালন করেছেন, তারই প্রকাশ করছে। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছরের বামফ্রন্ট সরকার, সেটারও যখন পতন হয়েছিল, আর তিনিও তো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কখনো তো এই সুলভ আচরণ। কার সঙ্গে কার তুলনা হচ্ছে, এই তুলনাগুলো আমার মনে হয় অবিবেচনার কাজ। কথাঞ্জলির সময় যখন গীতাঞ্জলির তুলনা হয়, সেটা যেমন হাস্যাস্পদ হবে না, এটাও তাই হচ্ছে। অতদূর কেন, এই নির্বাচনেও তো পিনারাই বিজয়ন, স্টালিন, তারা সকলেই তো, এটা
বলুন সাধারণ রাজনৈতিক নৈতিকতার বোধ। তোমার যদি নির্বাচন ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকে, নির্বাচনী আইন অনুযায়ী তুমি পিটিশন দাখিল করো, দ্রুততার সঙ্গে দাখিল করো। আগের নির্বাচন নিয়ে তুমি দাখিল করেছিলে, বিচারপতির বিরুদ্ধে কাঁটাদের লেলিয়ে দিয়েছিলে, তারপর 5 লক্ষ টাকা জরিমানা হয়েছিল, সেই জরিমানার টাকা জমা দিয়েছেন, কিন্তু মামলার শুনানি করার জন্য কোনো উদ্যোগ নেননি। 5 বছর হয়ে গেছে। তখন এরকম হইচই তিনি করেছিলেন, করে তার গুন্ডাদের তিনি মোবিলাইজ করেছিলেন। এই যে নীতি নৈতিকতা বিরোধী চিন্তা, এটা মোটামুটি ভাবে মমতার ট্রেডমার্ক। স্যার এখানে একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করতে করতে বলছে আমরা যখন জিতে এসেছিলাম আমি সিপিএম এর একটাও পার্টি অফিস ভাঙচুর করিনি, সত্যি কি তাই? আমি জানি না এই প্যাথোলজিক্যাল লায়ার এর কি প্রতিশব্দ হতে পারে, আপনার সাংবাদিকরা আমাকে দিলে আমি খুশি হব। উনি হচ্ছেন হাইয়েস্ট ডিগ্রি অফ এ প্যাথোলজিক্যাল লায়ার। আমি ধারাবাহিকভাবে এই কথাটা বলে আসছি, আপনারা পুরনো ইন্টারভিউ শুনলে দেখবেন যে উনি সত্য কথা বলতে জানেন না, উনি তথ্যভিত্তিক কথা বলতে জানেন না, এবং এটাই হচ্ছে ওর ইউএসপি, যে আমি জেনে শুনে মিথ্যা কথা বলবো। সত্যি সত্যি কি সিপিএম এর একটা পার্টি অফিস ভাঙচুর করা হয়নি? সিপিএম এর শয়ে শয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে, একটা কেন, শয়ে শয়ে। আমরা ছেলেবেলায় স্কুলে যখন না কোনো খারাপ রেজাল্ট করতাম, তখন বাড়ি এসে প্রথম কথা বলতেন, আমি এটা করিনি, এটা মাস্টারমশাই ভুল করেছেন, আমি অঙ্কটা ঠিক করেছিলাম, স্যার অঙ্কটা ভুল করেছেন, আমি পরীক্ষায় ফেল করিনি, বিশ্বাস করো বাবা, এটা আমরা বলতাম। বা পিঠে 4-5 ঘা খেতাম। এখন ওখানে তো ঘা দেওয়ার মতো লোকজন নেই, তারা ওখানে সঙ্গে সঙ্গে পিঠে ঘা পড়তো যে আবল তাবল কথা বলো না। রাজভবনে আমি কেন যাব? রাজভবনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্ন কেন করা হচ্ছে? প্রলাপ প্রলাপ, আবুলের প্রলাপ বলতে দিন। জনতার রায় মানতে পারছেন না? জনতার রায় নিয়ে উনি কখনই সম্মানিত হননি। জনতার রায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ওই হয়ে গিয়েছিলেন 2011, তারপরে তো কখনই জনতার রায়কে। মন্ত্রিসভা আগে হোক, হবে কি হবে আমি জানি না। পার্টি আমাকে টিকিট দিয়েছিল একটা এমএলএ এর জন্য, আমি এমএলএ জিতে পার্টিকে দিয়েছি। অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সামনে তাকে মারধর করেছে আর 100 আসনের বেশি লুট হয়েছে। 15 বছর মানুষ সুযোগ দিল মমতা ব্যানার্জিকে, কিছু না করে অভিযোগই করে গেলেন। রাস্তা থেকে আরম্ভ করে আদালত পর্যন্ত অভিযোগ আর অভিযোগ। ওনার বাড়িতেও তো ওনাকে মারপিট করেনি। এখন তো কমপক্ষে একটু অনুশোচনা হোক, বয়স হয়েছে, একটু আলোচনা করুন যে কি ভুল ছিল, কেন লোক আমাকে গলা ধাক্কা দিল। এখনো মিথ্যা কথা, এখনো সেই চলে যাচ্ছেন। বয়স হলে মানুষের বুদ্ধি হয়, সেটা হলো না ওনার, তার পরিণাম এটা। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছে? পার্টি যাকে ঠিক করবে। ভবানীপুর নন্দীগ্রাম জয়ের পর শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়েছে। আমি কাউকেই শুভেচ্ছা জানাতে পারিনি। কালকে 11:30টায় আমাকে রাত্রে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই করতে করতে 12টা বেজে গেছে। আমার ফোন বন্ধ ছিল, যোগাযোগ করতে পারিনি, কি ঘটেছে এখনো জানি না। রাত্রে ঘুমিয়েছিলাম, সকালে বেরিয়েছি। আপনাদের সঙ্গে দেখা, আপনাদেরকে প্রথম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। কালকে বিনা কারণে টিএমসি কমপ্লেন করে, ঝামেলা করে আর আমাদেরকে দেরি করিয়েছে। যারা ময়দানে জিততে পারে না, মানুষের ভোটে জিততে পারে না, তারা কাউন্টিকে জিতার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি এই অপসংস্কৃতিকে মানুষ ভালো করে ধুইয়েছে। শুভেন্দু সুকান্ত সহযোগিতাতে 200 পার আছে। পশ্চিমবাংলার প্রত্যেকটি বিজেপি কর্মী, প্রদেশ অধ্যক্ষ থেকে বুথের কর্মী, কেন্দ্রের মাননীয় মোদী সহ সমস্ত নেতৃত্ব, তাদের কাছে চ্যালেঞ্জ ছিল বাংলার পরিবর্তন করা। 300-র বেশি কর্মী প্রাণ দিয়েছেন, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন আমার চোখের সামনে। তার পরিণাম আজকে শ্যামাপ্রসাদের স্বপ্ন সফল করার জন্য এই যে বলিদান, সেটা আমরা শ্যামাপ্রসাদকে উৎসর্গ করছি। আর নরেন্দ্র মোদী, শ্যামাপ্রসাদ মুখার্জি এক একটি স্বপ্নকে সফল করছেন। বাংলা জিতে সেটাও সফল করলেন। 26-এ গেরুয়া জোট একের পর এক তৃণমূল মন্ত্রী হেরে গেছে। দেখুন, যখন সিপিএম হেরেছিল, বুদ্ধবাবু থেকে আরম্ভ করে সবাই হেরেছিলেন। পশ্চিমবাংলার মানুষ সুযোগ দেয়, তাকে দেখে কি করছে, তারপরে নির্ণয় নেয়। 15 বছর আগেই বিদায় হওয়া ছিল, অনেক দেরি করে অনেক ক্ষতি করেছেন, তো উনি সদ্ব্যবহার করেননি, তাই বিদায় হয়েছিলই। আর গেলে তো মাথার থেকেই পরিবর্তন হবে। আগে হচ্ছেটা কি বাংলা এখন? বাংলা এখন উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হতে চলেছে। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বাংলায় যে ঝড়, গেরুয়া ঝড়, পদ্ম ঝড়, তাতে আপনারা দেখেছেন মানুষের কতটা স্বতঃস্ফূর্ততা।
আমি ভোটের দিন আমার কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলাম যে এই কেন্দ্রে আমি 25 থেকে 30-এ জিতবো। অনেকেই বিশ্বাস করে না, অনেক সিনিয়র লিডার বলেছে কি বলছো তুমি, খুব টাফ ফাইট, খুব হয়তো নেক টু নেক হবে, বেরিয়ে যেতে পারো নাও বেরোতে পারো। কিন্তু আমার গণদেবতার উপর ভরসা ছিল, কারণ আমি ছোট থেকে আমি পরিশ্রমে বিশ্বাসী। আমি যখন আমার সাংবাদিকতা করেছি তোমরা দেখেছো যে আমি পরিশ্রমে বিশ্বাসী। আমি হাওয়া লাগিয়ে ঘোরার ছেলে নই, আমি আকাশে ঘুরে বেড়ানোর ছেলে নই, আমি মাটিতে পা দিয়ে গ্রাউন্ড জিরোতে থাকার ছেলে। আমাদের যে 5টা অঞ্চল, সেই অঞ্চলে যেখানে বারবার তৃণমূল আমাদের হারিয়ে দিত, তার জন্য আমরা বিধানসভাটা হারতাম, সেই 5টা অঞ্চলে প্রতিটা বাড়িতে গেছি। 270টা বুথের মধ্যে 240টা বুথ আমি নিজে পায়ে হেঁটে ঘুরেছি, বাকি বুথগুলো আমি বাইকে ঘুরেছি, মানে সময় ছিল না বলে। মানুষ আমাকে বলেছে দাদা আসতে হবে না, আপনি যেটা এসে বলে দিয়েছেন ওটাতে আমরা খুশি, যে 5 বছর সুযোগ দিন, না হলে পাল্টে দিন। সজল ঘোষও বলেছেন, অনেকেই বলেছেন। আমরা 5 বছরের জন্য সুযোগ নিয়েছি। এবার আমাদের একটাই লক্ষ্য, কাজ কাজ আর কাজ, মানুষকে পরিষেবা দেওয়া। মানুষকে যদি পরিষেবা দিতে না পারি, মানুষ যদি 5 বছর পর ইলেকশনের আগে মানুষ যদি বলে তোমায় ভোটে দাঁড়াতে হবে না, তাহলে আমি দাঁড়াবো না, আমি নিজেও দাঁড়াবো না, আমি যদি কাজ করতে না পারি। হাতে এক সময় বুম ছিল, এখন দেখতে পাচ্ছি পদ্ম ফুল। প্রত্যেকের হাতেই এখন পদ্ম ফুল। অনেকেই ভাবছেন যে কি ভুল করে ঘাস ফুলে ছিলাম, একটু পদ্ম ফুলে এলে ভালো হতো। সেই সুযোগ সন্ধানীরাও কিন্তু গেট বন্ধ বলে দিয়েছে পার্টি। আমাদের ওখানে অনেকজন আছেন, অনেক জায়গায় আছেন। আর সব থেকে খারাপ জিনিস যেটা, আমি একটা ভিডিওতে কালকে দেখেছেন কিনা দেখেননি, ওসি সাহেব আমার কাছে এসেছিলেন, বলছেন আপনাদের কিছু গেরুয়া আবির মেখে কয়েকজন বাড়ি ভাঙচুর করেছে। আমি ছবি দেখলাম, তারা কোনোদিন বিজেপি করেনি, কেউ বিজেপির কর্মী নয়, সব তৃণমূলের লোক। আমাদের আইটি সিলেক্ট করছে কেন, এমন আবির মেখেছে আমরা করতে পারছি না, কিন্তু আমাদের কেউ লোক নয়, এটা বোঝা যাচ্ছে। কে সেটা আমরা বার করছি, আমরা বার করব। দুটো নাম এসেছিল, আমি বলেছিলাম যে পার্টিতে 6 বছর আগে তারা জয়েন করেছিল, তারপর পার্টিতে ইলেকশনের সময় ছিল না, কোনো ভূমিকায় ছিল না। জেলা সভাপতিও বলেছেন না, কোনো ভূমিকায় ছিল না। আমি অ্যারেস্ট করতে বলেছি। আমাদের পার্টি কর্মী কয়েকজন অতি উৎসাহিত হয়ে, যারা হিংসা নয়, স্লোগানিং, পাল্টা স্লোগানিংয়ে গিয়েছিল। আমরা বললাম পরিস্থিতি খারাপ হতে পারে, ওনাদেরকে থানায় বসিয়ে রাখুন। এটা আইনের শাসন চলবে, কোনো গুন্ডারাজ চলবে না। তারকেশ্বরের মানুষ, বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছে। কেন করেছে? কারণ তৃণমূল অন্যায়টা করেছে বলে। আর নয় অন্যায়, ভয় নয়, ভরসার ভোট। মানুষ ভরসা করে দিয়েছে, সেই ভরসা মর্যাদা রাখার দায়িত্ব আমাদের। আজকে আমাদের পার্টির যে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, এবং আজকে আমাদের সবার সঙ্গে দেখা করার জন্য আমরা এসেছি। আমি কাল পর্যন্ত আমার তারকেশ্বরই ছিলাম, আমার মাকে প্রণাম করতে 2 ঘন্টা গিয়েছিলাম আমার বাড়ি, তারপর আমি তারকেশ্বর ঘুরে আবার আসছি। আমি একটা কথা বলতে চাই তারকেশ্বরের মানুষকে, যে কেউ যদি কোনো অশান্তি করে, আমি আবারও বলছি, আপনাদের অনুরোধ করছি এই ক্লিপটা বারে চালান। কেউ যদি কোনো অশান্তি করে, আমি একটাই অনুরোধ করছি, আপনারা থানায় যাবেন, কমপ্লেন করবেন। আমরা পুলিশকে বলেছি রং দেখবেন না, আবিরের রঙও দেখবেন না, গায়ের রঙও দেখবেন না, কোন পার্টি করে সেটাও দেখবেন না, কি জামা পরে কে দেখবেন না, ধর্ম বর্ণ নির্বিশেষে গুন্ডা কি গুন্ডা নয় দেখবেন, ঘাড় ধরবেন, গাড়িতে তুলবেন, থানায় নিয়ে যাবেন। একজন পাশে সিনিয়র একজন সাংবাদিক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, যখন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারে কভার করতে গিয়ে, সেখানেই তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নেওয়া যে একটা দলে যোগদান করবেন, পরে জানতেনও না যে পদ মানে প্রার্থী হিসেবে করতে পারে আপনাকে। তো তখন বেশ কিছু সাংবাদিক আপনার বিরুদ্ধে চলে গিয়েছিলেন, কিন্তু যারা পাশে ছিলেন তার মধ্যে একজন কিন্তু আপনার পাশে বিরুদ্ধে নয়, ওনারা বলেছিলেন যে এটা না করে ওটা করলে ভালো হতো, তুমি যেভাবে সাংবাদিকতা করছিলে সেটা থাকলে আমাদের আরো একটা ইন্ডাস্ট্রিতে ভালো লোক থাকতো। কিন্তু আমি কেন এসেছি তার কারণ আমি বলে দিয়েছি অনেক দিন আগে, যে আমাকে প্রথম আমি যখন কোনো কিছুতেই মানছিলাম না, আমি বললাম এটা সম্ভব নয়, তো তখন ওনারা বলেছিলেন যে জঙ্গলরাজ চলছে, তুমি সাংবাদিকতা করতে পারছো না। আমি নাম করে বলতে পারি, মানব গুহ, রোজিনা, শফিকুলদা, আমাদের এখানে এবিপির দিদি ছিলেন, এখন এনডিটিভিতে রয়েছেন, মনজ্ঞাদি, সবাই আমরা সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে চলছে, তাহলে তুমি হয়তো উনি বলেছিলেন যে এবার যদি গেরুয়া ঝড় না আসে, এবার যদি পরিবর্তন না হয়, আপনিও সাংবাদিকতা করতে পারবেন না, আপনার ছেলেটা স্কুলে যেতে পারবেন না, আপনার মেয়েটা সুরক্ষিত থাকবে না। তখন আমি বললাম ঠিক আছে চলুন, আপনাদের এই যাত্রাটায় আমি অংশগ্রহণ করি। আমার মতাদর্শের সঙ্গে অনেক, মানে আমার জন্মলগ্ন থেকে আমি বাড়িতে দেখে এসেছি, আমার জ্ঞানের পর থেকে আমি দেখেছি এই আমি বলছিলাম পার্টি মতাদর্শের সঙ্গে ম্যাচ করেছে, আমার আসতে অসুবিধা নেই।
শেষ যে প্রশ্ন, অরাজনৈতিক প্রশ্ন, রাঘব চাড্ডাকে দেখেছি এবং বিভিন্ন রাজ্য থেকে একটা ইয়ং কনিষ্ঠতম এমএলএ এমপির মানে মহিলা ফ্যানের সংখ্যা অনেক দেখেছি। তোমারও দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লিপ ভাইরাল হচ্ছে, মহিলা ফ্যানের সংখ্যা অনেকটা বেশি। রাঘব চাড্ডা রয়েছে দিল্লিতে এবং বাংলায় রয়েছে সন্তু পান, কি করবেন? আজ সকালে সন্তু আমার ভাই জেনে তারকেশ্বরের একজন তৃণমূল নেতা আমায় ফোন করেছিলেন, তার দাদা নাকি বাড়িতে আটকে আছে, আর যদি আমি একটু বলে দিই তাহলে তিনি একটু বাড়ি থেকে যাতে নির্বিঘ্নে থাকতে পারেন। তাকে আমি বললাম, আপনাকে আমি তো চিনি, আপনার জন্য আগের বার অনেকে ঘর ছাড়া ছিল, আপনি কিছুদিন একটু ঘর ছাড়া থাকুন। আমি বলে দিই, আমি বলেছি যে আপনারা থাকুন। আমাদের এই যে পঞ্চায়েতের পুরো 35 স্তরীয় পঞ্চায়েতের বৈঠক ছিল, বিডিও ম্যাডাম ছিল, আমি পরিষ্কার বলেছি আপনারা কাজ করুন, পঞ্চায়েতে যান, কেউ যদি কোনো ডিস্টার্ব করে আপনি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবেন, সন্তু পানকে পাবেন। আর আমাকে সবাই বিধায়ক সাহেব বলছিলেন, আমি বললাম দেখুন বিধায়ক সাহেব বলবেন না, আমি বিধায়ক হয়েছি বটে, আপনাদের ভাই আপনাদের দাদা। আর একটা কথা বলি, ফ্যান বেস আমাদেরকে নিয়ে তুলনা করছেন কেন? শুনুন, আরে শুনুন, ওনাকে দেখুন, যেখানে দাঁড়াবেন, যেখানে দাঁড়ান লাইন উধার সে শুরু হতা হ্যায়। মহিলা ফ্যানেদের সংখ্যা বেশি নাকি? সব থেকে বেশি মহাগুরু আছেন উনি, ঠিক আছে, উনি সবার উপরে বিশ্বগুরু, ঠিক আছে। উনি যেটা করবেন সেটাই ট্রেন্ড হয়ে যায়। উনি মানে ভালো, সোশ্যাল মিডিয়ার জন্য ভালো, উনি সোশ্যাল মিডিয়ায় আসেননি, যদি আসতেন ওটা ট্রেন্ড হয়ে যেত। কিচ্ছু নয়, একটা চেয়ার পেতে বসেছিল, একটা দেশ ধসে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওতে আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেজিগনেশন লেটার না দিলে কি পদক্ষেপ নেবে, এটা আপনারা শুনতেই পেলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেছে সে নাকি হারে নাই, কিন্তু ইতিমধ্যে গোটা বাংলায় উল্লাসিত বিজেপি জিতেই গেছে। তবে মমতা ব্যানার্জি নাকি রেজিগনেশন লেটার না দিলেই নতুন সরকার গঠন করবে বাংলায়। তো যাই হোক প্রিয় দর্শক, 2026 সাল থেকেই হয়তো আপনারা বাংলায় কিছু পরিবর্তন দেখতে পারবেন, যেটা বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই বলে দিয়েছে পরিবর্তন চাই, বাংলা বদলাতে চাই। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর এই নতুন সরকার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।